ভারতের ইতিহাসে সবচেয়ে প্রাচীন শহর হলো এই বেনারস। বেনারস হিন্দু সনাতন ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 7ম জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই নগরী স্থাপন করেছিলেন স্বয়ং মহাদেব। সাধারণত সবাই বেনারস আসে কাশী বিশ্বনাথ দর্শন করতে আর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এখানকার প্রতিটি ঘাটে অলিতে গলিতে রয়েছে প্রাচীনতার ইতিহাস। আসলে বেনারস কোনো দেখার জায়গা নয়, বেনারস হলো উপলব্ধি করার জায়গা। আর তার ব্যতিক্রম আমরাও হইনি, তাই আমরাও এসেছি এই কারণে। আজকে 17ই মে আর আমি এখন আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজকে আমাদের ভ্রমণ স্টার্ট করব। আজকে আমরা যাচ্ছি বেনারস। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা। আমাদের ট্রেন 11:15টায় প্রতাপ এক্সপ্রেস। তো চলুন আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে ঢুকি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি আর প্ল্যাটফর্ম নাম্বার 5-এ আমাদের আজকে ট্রেন কলকাতা বিকানির প্রতাপ এক্সপ্রেস। তো 10:45 তো ছাড়বে বললাম। তো চলুন যাওয়া যাক 5 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আজকে আমাদের ট্রেন 12496 কলকাতা থেকে বিকানির যাচ্ছে ট্রেনটা। আমরা নামবো দীনদয়াল উপাধ্যায়। কলকাতা থেকে দীনদয়াল উপাধ্যায়ের ডিস্টেন্স হচ্ছে 663 কিলোমিটার আর এটা একদম সুপারফাস্ট ট্রেন। তো মোটামুটি 6টার মতো স্টেশন হল্ট করবে। তো রাতে ট্রেন আশা করি রাইট টাইম দেখাচ্ছে 8:55। নেমে যাব, তারপরেই আপনাদের সঙ্গে দেখা হবে। রাতে তো কিছু দেখানোর নেই। তো একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো, 10:45 ঘুরতে পারছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দীনদয়াল উপাধ্যায়। কলকাতা থেকে বারাণসী ট্রেনে ও ফ্লাইটে খুব সহজেই যাওয়া যায়। বেনারসের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো বারাণসী জংশন। হাওড়া, কলকাতা ও শিয়ালদাহ থেকে একাধিক ট্রেন ছাড়ে যা বারাণসী জংশন পর্যন্ত যায়। আমরা এইবার কলকাতা স্টেশন থেকে 12496 কলকাতা বিকানির প্রতাপ এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনের স্পিডটা শুধু একবার দেখুন। আমরা যখন ট্রেনের টিকিট কাটি বিভূতি এক্সপ্রেসের প্রায় 15-16 ঘন্টা লেট করছিল, তাই একটা দিন নষ্ট হবার ভয়ে আমরা বিভূতি এক্সপ্রেসের টিকিট ক্যান্সেল করি এবং এই ট্রেনের টিকিট কাটি। আর যেহেতু আমাদের জার্নি ডে ছিল ফ্রাইডে আর এই ট্রেনটাও উইকলি ফ্রাইডেই ছাড়ে, তাই এই ট্রেনের টিকিটটাই আমরা কেটে নিই। স্লিপারে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 450 টাকা। এখন বাজছে 8:30 আর 15 মিনিটস বিফোর টাইমেই আমাদের ঢুকে দিয়েছে দীনদয়াল উপাধ্যায়। পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাব স্টেশন থেকে। তো আমাদের হোটেল থেকে গাড়ি বলাও রয়েছে, গাড়ি এসেও গেছে। তো চলুন বেরোনো যাক। গাড়ি নিয়ে এবার আমরা রওনা দেবো বেনারস। আমাদের গাড়ি হোটেল থেকে এখন চলে এসেছে। যারা গাড়ি বুক করে আসবেন তো কোনো অসুবিধাই নেই হোটেল থেকে। এছাড়াও বাইরে এদিকে দেখুন পুরো অটো স্ট্যান্ড আছে। আর এখান থেকে অটো গদুলিয়া চক পর্যন্ত যেতে মোটামুটি 400 টাকা করে রিজার্ভে পড়ছে। তো চলুন গাড়ি এসে গেছে, আমরা এবার রওনা দিই গদুলিয়া চক। এখন সেই বিখ্যাত গদুলিয়া চকে। পিছনে দেখতেই পাচ্ছেন উপরে নন্দী বসে আছে। আর এখান থেকে আমরা যাব এখন হোটেলের দিকে।
হোটেল থেকে লোক এসে গেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর পিছনে দেখছি যে এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, যারা বয়স্ক আছেন বা যারা হাঁটতে পারবেন না তাদের জন্য এখান থেকে এই যে হুইল চেয়ার রয়েছে, তো আপনারা নিয়ে এখান থেকে যেতে পারেন, যাদের কিছু প্রবলেম থাকবে কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি, আমাদের হোটেল আলকা বুক করাই আছে, তো গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেল। আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ গলির সামনে, পিছনে দেখতেই পাচ্ছেন। তো এখান দিয়ে যেতে হবে আমাদের হোটেলে, এখান দিয়ে এন্ট্রি করি, তো দেখা যাক কোন দিকে হবে। জানেন আমাদের মিলেगा ফুল ঠিক একটুখানি ঢুকেই গিয়েই একটা ডান দিকে গলি আছে, তো এখান দিয়ে যেতে হবে। তো আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে বসে আছি, আর এখান থেকে আজকে ব্রেকফাস্টে সারছি। তো এখানে আজকে আমরা নিয়েছি পুরি সবজি আছে, আর এটা হচ্ছে মাশরুম চিজ স্যান্ডউইচ আর পরাঠা উইথ কারি। তো আমাদের চেক ইন ফর্মালিটিস ডান, আর রুমও আমরা পেয়ে গেছি। তো আমরা থাকবো বেনারসে 2 দিন, আর 2 দিনের ডেস্টিনেশন আমাদের 117 নম্বর রুম, যা মা বিশালাক্ষ্মী। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ বড়সড়, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর একটা কিং সাইজ বেড রয়েছে, 2 সাইডে 2টো সাইড টেবিল রয়েছে, তার সঙ্গে প্লাগিং পয়েন্টও রয়েছে যথেষ্ট পরিমাণে, আর চেয়ারও রয়েছে পর্যাপ্ত। আর এদিকে দেখুন একটা বড়সড় সেন্টার টেবিলও রয়েছে, আর 2টো চেয়ার এনারা দিয়েছে, আর এদিকে একটা স্টাডি টেবিল রয়েছে। আর কমপ্লিমেন্টারি হিসাবে রয়েছে শুধু 2টো মাত্র জলের বোতল, ঠিক আছে। আর গুড নাইট, সাবান, শ্যাম্পু যা যা দেওয়ার সমস্ত কিছুই আছে, 3টে টাওয়েলও দেওয়া রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন একটা টিভি ইউনিট রয়েছে, বেশ সুন্দর দিয়েছে, আমাদের তো কাজে লাগে না, যাই হোক টিভি ইউনিটও রয়েছে। আর এদিকে দেখুন একটা বড় ওয়ার্ড্রপও রয়েছে, দেখি কি আছে। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, 2টো এখানে কম্বলও দেওয়া রয়েছে। আর ওয়ার্ড্রপের পাশেই রয়েছে একটা ফুল লেন্থ মিরর, মিররটা খুব সুন্দর, বেশ বড় সড়ো। আর মিররের পাশেই আমার লেফট হ্যান্ডে রয়েছে এখানে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার আর বড় সড়ো, ঠিকঠাক একদম। এক কথায় বলা যেতে পারে রুমটা ভ্যালু ফর মানি। তো পুরো রুমটা তো আপনাদের দেখালাম, আমার ভালো লেগেছে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আপনাদের যদি রুমটা ভালো লেগে থাকে অবশ্যই বুক করতে পারেন, আমি ডেসক্রিপশনে এই বুকিং নাম্বার দিয়ে দেবো। আর এই হোটেলটার রুমটা তো সত্যিই ভালো, এছাড়াও কিন্তু এর একটা আলাদা দিক আছে হোটেলটা বুক করার জন্য। তো চলুন সেটাও আপনার সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন হোটেলটা বুক করার আসল কারণ, এই হচ্ছে হোটেল থেকে ভিউ, প্রত্যেকটা রুম থেকেই কিন্তু এরকম কমন ব্যালকনি কানেক্টেড রয়েছে। এখান থেকে আপনারা অবশ্যই এই ভিউ, মা গঙ্গার সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এই হোটেলটা কিন্তু মেরঘাটে, এর বাঁ দিকে রয়েছে ললিতা ঘাট বা মণিকর্ণিকা ঘাট, পাশাপাশি রয়েছে বাঁ দিকে, আর এর ঠিক ডান দিকেই রয়েছে কিন্তু দশাশ্রমের ঘাট। যদি কেউ মনে করেন যে ব্যালকনি থেকেই সন্ধ্যা আরতি দেখবেন, সেটাও একদম দেখতে পারবেন। তো আর এই হচ্ছে ভিউ, আপনারা দেখতে থাকুন।
তো আমরা এখন হোটেল থেকে খানিকটা নেমে এসেছি। হোটেলেরই একটা ছোট্ট এখানে লন মতো আছে, আর এখান দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমেই কিন্তু এখানে হোটেলের যে কানেক্টিং যে কি বলবো ঘাট, সেই ঘাটে আমরা নামতে পারবো। এখান দিয়েই আজকে এখন আমরা নামবো। এখানটাতেও সুন্দর একটা ছোট্ট বসার মতো জায়গা আছে, যারা সন্ধ্যেবেলা এখানে বসেই সময় কাটাতে চান তারও ব্যবস্থা আছে। খুব সুন্দর লাগছে এখান থেকেও। এখনো ঘাটে আস্তে আস্তে আবার ভিড় বেড়ে উঠেছে। দুপুরবেলা দেখেছিলাম আমরা যখন এসেছিলাম, ওরা আজকে গঙ্গা স্নান করেছে, আমি করিনি আজকে, তো তখন মোটামুটি ফাঁকা ছিল। রোদটা পড়তে দেখুন এখন আবারও ভিড় হয়েছে। আর ওদিকে দশাশ্বমেধ ঘাটেও আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর এখন তো গরমকাল, এখন মোটামুটি 7টার সময়ই সন্ধ্যা আরতিটা হয়, আমরাও সেটাও দেখবো। তো চলুন এখন আমরা ঘাট ধরেই একটু ওদিকে যাব, ওদিকে গিয়ে ললিতা ঘাটের দিকে এখন আমরা যাব। চলুন। হোটেলের কানেক্টিং যে ঘাটের রাস্তাটা, এখান দিয়ে নেমে গেলেই সোজা দেখুন ঘাট দেখা যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে ললিতা ঘাট। তো আমি এখন দাঁড়িয়ে আছি ললিতা ঘাটে। দেখতেই পাচ্ছেন বিশ্বনাথ ঘাটের যে 1 নম্বর গেট দিয়ে যে করিডর, মেইন করিডর যেটা ঘাট থেকে উঠে গেছে, আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি কথা বলতে একটা অন্য রকমের অনুভূতি যে বাবার ডাকে এত দূর এসে এখানেই দাঁড়িয়ে রয়েছি তার দর্শন করব বলে। আজকে করব না, অবশ্যই আপনাদেরকেও দেখাবো। এখান দিয়ে আজকে আমরা উঠবো। আর পিছনেই দেখতে পাচ্ছেন যে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটেও এখান থেকে একটা কাজ হচ্ছে, হয়তো কিছু দেখা যাচ্ছে না, ওটাও আপনাদের পরে দেখাবো। যে পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান ঘাট, যেটা 24 ঘন্টা দিনের আগুন জ্বলে যাচ্ছে, সেটাও আপনাদের পরে দেখাবো। তো আগে চলুন বাবার কাছে যাওয়া যাক, এখান দিয়ে উঠে আগে যাই। তো আসুন দেখতে থাকুন। আর অনেকেই জানেন যে জ্যোতির্লিঙ্গ এখানে বিরাজ করছেন। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ 7ম জ্যোতির্লিঙ্গ। আমার বলার অবকাশ রাখে না, আপনারা সকলেই জানেন, তবুও চলুন দেখতে থাকি। আর বাবার জ্যোতির্লিঙ্গের কি আছে, কি ঘটনা, সেটাও কিছু কিছু আমরা শুনি। আর চলুন মন্দিরটাও ঘুরে দেখি, আসুন। এই কাশী বিশ্বনাথ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 7ম জ্যোতির্লিঙ্গ। বলা হয় শিবের বাসস্থান কাশীতে। যখন সতী দেহত্যাগ করেন, তখন শিব সতীর দেহ কাঁধে নিয়ে শিব ব্রহ্মাণ্ড ভ্রমণ শুরু করেন। তখন বিষ্ণু শিবের এই রুদ্র রূপকে স্থিমিত করার জন্য তার চক্র দিয়ে সতীর দেহকে 51 ভাগে ভাগ করলেন এবং সেই 51টি খণ্ড বিভিন্ন স্থানে পড়ে 51টি সতীপীঠ তৈরি হয়। তারপর সতীহীন শিব এই ঘাটে আসেন এবং সরাসরি বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেন। তখন থেকেই কাশীশ্বর মহাদেব এই মন্দিরে বিরাজ করছে। এটা তো গেল পৌরাণিক ঘটনা, কিন্তু ইতিহাস ঘাটলে জানা যায় এই কাশী বিশ্বনাথ মন্দির বহুবার ভাঙা হয়, কিন্তু অবশেষে রানী অহল্যাবাই 1780 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনরায় নির্মাণ করেন এবং তার পরবর্তীকালে শিখ ধর্মগুরু রঞ্জিত সিং প্রায় 1000 কেজি সোনা দিয়ে মন্দিরের চূড়াটি মুড়ে দেন এবং 2019 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 5 লক্ষ স্কয়ার ফিট জায়গা জুড়ে এই নতুন করিডোরটি নির্মাণ করেন। সামনেই দেখা যাচ্ছে বাবার মন্দির। যতদূর পর্যন্ত ক্যামেরা এলাও, চলুন আমরা ততদূর পর্যন্ত গিয়ে দেখাতে।
বেনারসে আসলে আগে কাল ভৈরব মন্দিরে দর্শন করে তার পুজো দিয়ে তবেই বিশ্বনাথ দর্শন সার্থক হয়। তো চলুন এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে, ওখানে গিয়ে আমরা পুজো দেব, আপনাদের সঙ্গেও শেয়ার করবো মন্দিরটা। কিন্তু কে এই কাল ভৈরব? কেন স্বয়ং বিশ্বনাথেরও আগে তার পুজো করা জরুরি? পুরাণ অনুসারে কাল ভৈরব হলেন মহাদেবের আর একটি রূপ। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধে যে তাদের মধ্যে শক্তিশালী কে। সেই সময় ব্রহ্মা মহাদেবের সম্পর্কে তার পঞ্চমুখ দিয়ে খারাপ কথা বলেন। এর ফলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব। তার সেই রাগ থেকেই সৃষ্টি হয় কাল ভৈরবের। তখন কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মুখটি কেটে দেন। তার ফলে তার উপর ব্রহ্ম হত্যার পাপ লাগে। ব্রহ্মার কাটা মাথা তার হাতের সঙ্গেই লেগে থাকে। তখন মহাদেব কাল ভৈরবকে বলেন, ত্রিলোক সফর করে যেখানে তার হাত থেকে ব্রহ্মার কাটা মাথা খসে পড়বে সেই স্থানে গিয়ে তিনি পাপমুক্ত হবেন। স্বর্গ, মর্ত, পাতাল সফর করে শেষে কাশীতে এসে তিনি পাপমুক্ত হন। সেই থেকেই কাল ভৈরব কাশীর কোতোয়াল হিসাবে পরিচিত। কাল ভৈরব হলেন কাল ও সময়ের অধিপতি, মৃত্যুর দেবতা। তার গায়ের রং কালো এবং তার বাহন হলো কালো কুকুর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে এসেছি আর এখন বাজছে প্রায় 6টা। তো আমরা এবার এখান থেকে যাবো দশাশ্বমেধ ঘাট। আর এই মন্দিরটা কিন্তু ভোর 4টের সময় খোলে আর সারাদিনই প্রায় খোলা থাকে। একটার সময়, দুপুর 1টার সময় থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে, আবার মন্দির খোলা থাকে 11টা পর্যন্ত। তো আপনারা চাইলে যখন ইচ্ছা এসে পুজো দিতে পারেন। মাঝে 1টা থেকে 2:30 বন্ধ থাকে। তো চলুন এবার দশাশ্বমেধ ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এখন করিতে পারছি প্রায় 8টা। আপনারা দেখলেনই যে আমরা গিয়েছিলাম কাল ভৈরব মন্দিরে, আর মন্দির থেকে আস্তে আস্তে প্রচণ্ড ট্রাফিক ছিল, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। ওই জন্য আমরা দেখতে পারলাম না, আজকে সন্ধ্যা আরতি আপনাদের সঙ্গেও শেয়ার করা হলো না। তো যাই হোক, কালকে তো অবশ্যই দেখবো। আর আজকে আমি এখন চলে এসেছি কাশী চাট ভান্ডারের সামনে। বেনারসে এসেছি তো চাট খাবো না তা তো হয় না। চলুন আজকে কাশী চাট ভান্ডারে কী কী চাট আছে ওগুলোই টেস্ট করি, আর তার স্বাদ কীরকম লাগলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন আসছিলাম বেনারস ভাবছিলাম যে বেনারস কী হবে, হয়তো লোকজন নেই, আমরাই যাচ্ছি। তো এসে আমার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বেনারসে এখন যাই হোক, এখন টমাটার চাটটা টেস্ট করবো আর তার সাথে সাথে দেখি আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, দেখি আগে কীরকম। একটা যে ট্যাঙ্কি ফ্লেভারও আছে, আবার ফ্লেভারও আছে, একটা ভালো। টমেটোর চাট মোটামুটি ফার্স্টটা এটা শেষ হয়ে গেছে। ওরও একটা খেয়ে টমেটোর চাট এত ভালো লেগেছে, আবার একটা নিয়েছে। তোমার কেমন লাগলো একটু বলো। আর এর সাথেও আর তার সাথে একটা পাপড়ি চাটও নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কি ওয়াল্লা চাট, এটাও কি এরকম পাপড়ি মতো কিছু দিয়েছে, এর কোনো টেস্ট আমরা করিনি। তো ভালো, খুব ভালো, অন্য রকম টেস্টটা একদম। তোর কেমন লাগলো? খুবই ভালো। কেমন লাগলো টমেটোর চাট খেয়ে? অন্যরকম বলুন, খুব সুন্দর খেতে। দাঁড়িয়ে আছে গামা পান ভান্ডারের সামনে। তো বেনারসি পান এবার টেস্ট করে দেখি কীরকম লাগে। সামনেই আছে গামা পান ভান্ডার, চলুন।
बनारसी गिलोरी, बनारसी रोल रेगुलर। इसका प्राइस कितना है? इसका प्राइस 50 है, इसका प्राइस 50 है, इसका 40 है। ये 40 है। ये सभी है नंबर 1 है, 30 साल पुरानी नंबर 1 है। এটা রেগুলার পান নিয়েছি, দেখি এটা খেয়ে কেমন। কেমন টেস্টটা যেতে হবে। ভালো, খুব ভালো। জানি না ওরা জানি আসার ডিফারেন্সটা কী আছে, খুব সুন্দর। আমারটা একটা সেন্ট দেওয়া আছে, আদারওয়াইজ সবই মনে হচ্ছে এক সেন্টটা আমার ঠিক ভালো লাগলো না, নাহলে পানটা খুব ভালো। এটাই ভালো, খুব সুন্দর। সেটা হচ্ছে গামা পান ভান্ডার, সবাই চেনেন, কিছু নতুন করে বলার কিছু নেই, খুব ভালো লাগলো। দশাশ্বমেধ রোড ধরে যাচ্ছি ঘাটের দিকে, তো তখন মণিকর্ণিকা ঘাটে আমরা যাইনি, তো মণিকর্ণিকা ঘাটে যাব, তার সাথে আপনাদেরকেও দেখাবো। আর পেছনে আমার ভিড়টা দেখছেন যে কোথায় আছে বুঝতে পারছি না, স্প্ল্যানেডে নাকি ম্যাল রোডে, কোথায় আছে বুঝতে পারছি না, ভিড় পুরো ঠিক ঠিক করছে। বেনারস, যেখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়, যেখানে মানুষ মৃত্যুকে ভয় পায় না। বেনারসের মোট ঘাট সংখ্যা 84টি, কিন্তু মণিকর্ণিকা ঘাট বাকি 83টি ঘাটের থেকে সম্পূর্ণ আলাদা। এই ঘাটের নামকরণের পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। মণিকর্ণিকা, মণি কথার অর্থ অলংকার এবং কর্ণিকা কথার অর্থ কান। মাতা পার্বতীর কানের অলংকার এই ঘাটে পড়ে যায়, আর সেই থেকেই এই ঘাটের নামকরণ করা হয় মণিকর্ণিকা। এই মণিকর্ণিকা ঘাটকে কাশীর সবথেকে রহস্যময় স্থান বলে মনে করা হয়। এটি এমন একটি স্থান যেখানে এক মুহূর্তের জন্য চিতার আগুন নেভে না। প্রতি মুহূর্তে এখানে কোনো না কোনো দেহ জ্বলতেই থাকে। এই ঘাটকে স্বর্গের দ্বারও বলা হয়ে থাকে। এই ঘাটে অন্তিম কার্য সমাপ্ত হলে নাকি সরাসরি মোক্ষ প্রাপ্তি হয়। এখানে দেহ আসছে, অপেক্ষা করছে, দেহকে সাজানো হচ্ছে, তারপর কোনো এক কাছের মানুষ এসে মুখাগ্নি করে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সব অহংকার, হিংসা, লোভ সবকিছু শেষ। শুধু রয়ে গেল কি করলাম, কি জানলাম, কি শিখলাম। এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে একটা মানুষকেও তার প্রিয়জনের জন্য কাঁদতে দেখলাম না। হয়তো এদের কাছে মৃত্যুর পার্সপেক্টিভটাই আলাদা, হয়তো এরা জানে এটাই ডেস্টিনেশন। আমি অনেক ভিডিওতে বা অনেক জায়গায় দেখেছিলাম যে এই মণিকর্ণিকা ঘাটে কাউকে 10 মিনিট বসালে নাকি বৈরাগ্য চলে আসে। যে কথাটা কতটা সত্যি আমি এখানে এসে যদি না দেখতাম সেটা উপলব্ধি করতে পারতাম না। আমি জানি না ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা দেখাতে পারলাম বা আপনারা কতটা উপলব্ধি করলেন। অবশ্যই কোনো না কোনো সময় তো কেউ না কেউ আসবেনই, তখনই বুঝতে পারবেন জীবনের আসল সত্যিটা, তার জীবনের মানেটা কি। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বললাম, মনটাও অন্য রকম হয়ে গেছে দিনের শেষে। তো আর লেন্দি করব না, সেই কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো আজকে এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আমাকে দেখলেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি বেনারসের এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।